গল্পের নাম এক মুঠো চাঁদের আলো। লেখনীতে নুসরাত ফারিয়া। পর্ব ৪। আধারের বেহায়া নজর গিয়ে আটকায় রমণীর ভেজা সাদা কোমরের দিকে। শাড়ির আঁচল সরে গিয়ে উকি দিচ্ছে মেদহীন পেটের কিছু অংশ। বৃষ্টির পানি মেয়েটার সর্বাঙ্গে ছুঁয়ে দিচ্ছে, সাথে ভেজা নারীদেহের সৌন্দর্য কয়েক গুণ ফুটে উঠেছে। বেসামাল প্রকৃতির সাথে তাল মিলিয়ে গানের ছন্দে নৃত্য করা রমণীকে তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করে চলেছে আধার খান। নাচের তালে করা বিভিন্ন অঙ্গভঙ্গিমার নিখুঁত কারুকাজ গেঁথে গিয়েছে ওই বিস্ময়কর চাহনিতে, যেখান থেকে চাইলেও অবাধ্য নজর সরিয়ে নিতে পারছে না, বরঞ্চ বারবার ব্যর্থ হচ্ছে। স্যার আপনি। নাচের এক পর্যায়ে এসে আলো হঠাৎই থেমে যায়, কারণ তার ভেজা আঁখি জোড়া অদূরে দাঁড়িয়ে থাকা মানুষটার দিকে নিবদ্ধ হয়। এতেই মেয়েটা ভূত দেখার মতো চমকে ওঠে। ইয়েস আই অ্যাম, ভাবলেশহীনভাবে জবাব দেয় আধার। আলো কোমর থেকে গুজে রাখা আঁচল খুলে ঠিকঠাক হয়ে এগিয়ে এসে জানতে চাইল, কখন এলেন? আজ তো আপনার ওখানে থাকার কথা ছিল। তাহলে? তোমাকে কৈফিয়ত দিতে আমি বাধ্য নই। আলো ভ্রু কুঁচকে তাকায়। আধার একটু সময় নিয়ে গম্ভীর কণ্ঠে বলল, রাতবিরেতে এমন পেতনির মতো নাচছিলে কেন? এটা কোনো ঝোপঝাড় নয়। এতই যখন নাচার শখ, তাহলে বাঁশবাগানে গিয়ে নৃত্য করো। তখন পেলেও পেতে পারো নিজের মতো কিছু সাঙ্গপাঙ্গ। আলো দুহাত কোমরে রেখে ঝাঝাল কণ্ঠে বলল, এই, আমাকে দেখে আপনার পেতনি মনে হয়? পেতনি না হলেও শাকচুন্নি মনে হয় গি। আমি শাকচুন্নি হলে এতদিনে আপনার ঘাড় মটকিয়ে কালা ভুনা করে খেতাম গু। রাক্ষসীরা খাই খাই ছাড়া আর কিছুই করতে পারে না। আকাম কুকাম করতেও বেশ পারদর্শিতা। রাগে আলোর শরীর জ্বলে উঠল। তার রাগান্বিত লালচে চেহারা দেখে আনমনে হাসল আধার। পরক্ষণে নিচ থেকে ফোন তুলে চলে যেতে যেতে বলে উঠল, ভেজা শরীরে একদম রুমে আসবেন না মিস। কালো। আলো এক হাতে নিজের কপাল চেপে ধরল। এই লোকটার সমস্যা কি? একেই তো তার সুন্দর নামটার ১২টা বাজিয়ে দিয়েছে। তার ওপর তুমি থেকে আবার হুটহাট আপনিতে চলে যায়। এই লোকটা ভবিষ্যতে গিরগিটিকেও হার মানাবে ড্যাম শিওর। দোলনা থেকে নিজের ফোনটা নিয়ে শাড়ির কুচি ধরে ছুটে যায় আলো। অনেকটাই রাত হয়ে এসেছে। এখনও যদি এই অবস্থায় থাকে তাহলে সকালে নির্ঘাত জ্বর আসবে। তাই সে স্যারের নিষেধাজ্ঞাকে অমান্য করে জলদি রুমের ভেতর ঢুকে গেল। আমার কথা না শোনার কারণ? আধার ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে থেকে একটা একটা করে শার্টের বোতাম খুলতে খুলতে গম্ভীর মুখে জানতে চাইল। আলো বিরক্তিকর কণ্ঠে বলল, কেন শুনব আপনার কথা হু? ভুলে যাবেন না, এটা শুধু আপনার একার রুম নয়, আমারও রুম। বুঝলাম। এখন চেঞ্জ করে এসে ফ্লোর পরিষ্কার করোক। কেন? অযথা শুকনো কার্পেট ফ্লোর ভিজিয়ে দিলে। এই জন্যই তখন রুমে আসতে বারণ করেছিলাম। আলোর চোয়াল ঝুলে পড়ল। ফ্লোর ভিজে যাওয়ার ভয়ে কিনা সে সারারাত এইভাবে থাকত? এই লোকটার বুকের ভেতর আদৌ হৃদয় আছে তো? নাকি সেটাও নেই? আসলেই মানুষটার মধ্যে একটুও মায়াদয়া নেই। যদি থাকত তাহলে এমন কথা বলার আগে দুবার ভেবে নিত। আলো ফোঁস করে দীর্ঘশ্বাস ছেড়ে নিজের পোশাক নিয়ে দ্রুত ওয়াশরুমের ভেতর চলে গেল। কিছুক্ষণ পর মাথায় তোয়ালে পেঁচিয়ে বেরিয়ে এসে ফ্লোর মুছে দিল। আধারও ফ্রেশ হয়ে আসে। ডিনার করেছেন? আলো দাঁড়িয়ে থেকে ভেজা চুলগুলো টাওয়াল দিয়ে মুছতে মুছতে জিজ্ঞেস করল। আধার এক পলক তাকিয়ে ছোট্ট করে বলল, উহু। ডাইনিংয়ে আসুন। আমি খাবার গরম করে দিচ্ছি গু। খিদে নেই গু। আলো বাক্যটা শুনেও না শোনার ভান করে রুম থেকে বেরিয়ে গেল। বেশ কিছুক্ষণ পর খাবারের প্লেট নিয়ে ভেতরে এল। আধার সোফায় বসে থেকে ল্যাপটপে একটা ইমেইল চেক করছিল। তখন আলো সামনে থাকা কাচের টিটেবিলের উপর প্লেট রেখে ধীর কণ্ঠে বলল, কাজ শেষ হলে খেয়ে নিবেন, নয়তো খাবার নষ্ট হবে। বললাম তো খিদে নেই। তবুও আমার কথা শুনো না কেন? কারণ আমি আপনার সব কথা শুনতে বাধ্য নই। একথা বলে আলো চুপচাপ বিছানায় গিয়ে শুয়ে পড়ল। আধার কিছুক্ষণ থম মেরে বসে থেকে নিজের কাজে মন দিল। কিন্তু বেশিক্ষণ টিকতে পারল না। খাবারের সুঘ্রাণ এসে বারবার নাকে সুরসুরি দিচ্ছে। আধার এক পর্যায়ে হাল ছেড়ে দিয়ে কোল থেকে ল্যাপটপ সরিয়ে পাশে রাখল। উঠে গিয়ে ওয়াশরুম থেকে হাত ধুয়ে এসে পানির গ্লাস নিয়ে বসে পড়ল। উপর থেকে প্লেট সরাতেই দেখতে পেল ধোয়া ওঠা গরম ভুনা খিচুড়ির সাথে বেগুন ভাজা, শুটকি ভর্তা, মুরগির কষা মাংস ও দুটো ইলিশ মাছ ভাজা। তুমি খেয়েছ?
আধার স্যারের কথা শুনে আলো কমফোর্টারের ভেতর থেকে মাথা বের করে বলল, না খেলে কি খাইয়ে দিবেন? আধার কপাল কুঁচকে তাকায়। আলো ফিক করে হেসে দিয়ে বলল, মজা করছি। আমি আপনার আগেই খেয়ে নিয়েছি। এখন আপনি খেয়ে আমাকে উদ্ধার করুন। আধার আর কিছু না বলে চুপচাপ খেতে শুরু করল। আলো মুচকি হেসে জানতে চাইল, মজা হয়েছে? আধার খেতে খেতে ছোট্ট করে জবাব দিল, হুঙ্গু। আলো আবারও হাসল। তবে কিছু না বলে চোখ দুটো বন্ধ করে ঘুমের দেশে হারিয়ে গেল। খুব ভোরবেলায় ফোনের ককর্ষ আওয়াজে ঘুম ভেঙে গেল আধারের। চরম বিরক্তিতে বালিশের মাঝ থেকে মুখ তুলে আশেপাশে তাকায়। আলো তার পিঠের উপর 2 ঠ্যাং তুলে রেখে উল্টো দিক হয়ে বেঘোরে ঘুমাচ্ছে। এতে একটু অবাক হয় না আধার। কারণ এখন সে এসবে অভ্যস্ত হয়ে গেছে। আধার ঘুমু ঘুমু চোখে বালিশের নিচ থেকে বেজে চলা ফোনটা বের করল। সে ভেবেছিল নিজের ফোন, কিন্তু এখন দেখছে এটা আলোর ফোন। আধার ভ্রু কুঁচকে স্ক্রিনের দিকে তাকায়। একটি নাম্বার ভেসে উঠেছে, কিন্তু সেভ করা নেই। আধার কল রিসিভ না করে রেখে দিল। তার আবার অন্যের ফোন ধরার কোনো অভ্যেস নেই। কিন্তু বারবার কল আসাতে বিরক্ত বটে। ওইদিকে আলো একটু নড়েচড়ে উঠে ঘুমিয়ে গেল। তার অর্ধেক শরীরই বিছানার বাহিরে ঝুলছে। আধার তপ্ত শ্বাস ফেলে হাত বাড়িয়ে মেয়েটাকে টেনে নিয়ে এসে ঠিক করে শুয়ে দিল। এই মেয়েটা আবার পুরো বিছানাতে ঘূর্ণিপাকের মতো ঘুরে বেড়ায়। মুখের সাথে হাত পাও একদম লাগাম ছাড়া। তার এসব ভাবনার মাঝে আবারও ফোনটা বেজে উঠল। আধার ভাবল, হয়তো জরুরি ফোন কল। না হলে কি এই অসময়ে এতবার কেউ কল দেয়? তাই সে সহসাই কলটা রিসিভ করে কানে ধরে কিছু বলতে যাবে, তার আগেই শুনতে পেল এক পুরুষালী কণ্ঠস্বরে বলা কিছু অপ্রত্যাশিত বাক্য। হাই সুইটহার্ট, কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। না হলে কি আমাকে এত সহজে ভুলে যেতে? তুমি নতুন কাউকে পেয়ে আমাকে ভুলে গেলেও কিন্তু আমি আজও তোমায় ভুলতে পারিনি। বিশেষ করে আমাদের একসঙ্গে কাটানো প্রতিটা মুহূর্তগুলো তোমাকে ভুলতে দেয় না। তাই তো আজ আবারও তোমাকে ডিস্টার্ব করলাম। তুমি কিছু মনে করো না ওকে? আমি শুধু তোমার ওই মিষ্টি কণ্ঠস্বরটা একটু হলেও শুনতে চাই। আর এর জন্য আমি বেহায়া, নির্লজ্জ সব কিছু হতে রাজি। এই, তুমি চুপ করে আছো কেন? কথা বলো রিক্তা। এক মুহূর্তের জন্য আধার স্তব্ধ হয়ে যায়। সে ঘাড় ঘুরিয়ে অবিশ্বাস চোখে ঘুমন্ত মেয়েটার মাসুম চেহারার দিকে তাকায়। ওইদিকে ফোনের ওই পাশে থাকা ছেলেটা কি বলছে না বলছে সেদিকে তার কোনো হুঁশজ্ঞান নেই। তার মাথায় শুধু এখন একটা কথায় ঘুরপাক খাচ্ছে, মেয়েটার এক্স বয়ফ্রেন্ড রয়েছে। ভোরের দিকে আলোর ঘুম ভাঙে। প্রতিদিন এই সময়টাতে উঠে অভ্যেস হয়ে গেছে। সে আড়মোড়া ভেঙে হামি তুলে উঠে বসে পাশে তাকায়। আজ আধার স্যারকে নিজের পাশে ঘুমন্ত অবস্থায় দেখতে না পেয়ে আলোর মন কিছুটা আপসেট হল। খোলা চুলগুলো হাত খোপা করে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। 10 মিনিট পর চেঞ্জ করে এসে 4 রাকাত নামাজ আদায় করে রুম থেকে বেরিয়ে গেল। সাত সকালে কলিং বেলের শব্দ পেয়ে আলোর কপাল কুঁচকে গেল। ভাবল, হয়তো শেফালি চাচি এসেছেন। কারণ উনি এখনও আসেননি। তাই জলদি ভেজা হাত ওড়নায় মুছতে মুছতে রান্নাঘর থেকে ছুটে এসে দরজা খুলে দিল এবং ভরকে গেল। কারণ একজন ডেলিভারি বয় একটি বিশাল ফুলের বুকে নিয়ে দাঁড়িয়ে আছে। সে কিছু জিজ্ঞাসা করতে যাবে, তখনই ছেলেটা নিজেই মুখ খুলল। আলো রহমান রিক্তার নামে এই পার্সেলটি এসেছে। আপনি যদি কাইন্ডলি উনাকে একটু ডেকে দিতেন। আলোর কপাল কুঁচকে গেল। তার নামে পার্সেল এসেছে মানে? সে তো কিছু অর্ডার করেনি। তাহলে? নিজের মনের ভেতর চলা প্রশ্নগুলোকে দমন করতে না পেরে ধীর কণ্ঠে বলল, আমি আলো রহমান রিক্তা। কিন্তু আমি তো এই বুকেটা অর্ডার করিনি গিয়ে। আপনার কোনো একজন শুভাকাঙ্ক্ষী সারপ্রাইজ গিফট দিয়েছে ম্যাম। আলো ঠোঁট কামড়ে ভাবতে লাগল, তার আবার শুভাকাঙ্ক্ষী কে? বাবার বাড়িতে থাকলে সে পাক্কা জানতে পারত এটা তার বন্ধুমহলের কারোর কাজ। কারণ তারা মাঝে মধ্যেই হুটহাট কিছু না কিছু সারপ্রাইজ দিত। কিন্তু এখন তো সেটাও সম্ভব নয়। তার শ্বশুর বাড়ির ঠিকানা এখনও বন্ধুমহলের কেউই জানে না। তাহলে এই গিফটটা কে পাঠাতে পারে? আলো ভালো করে ফুলগুলোর দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপ থেকে পর মুহূর্তে মুচকি হাসল। তার প্রিয় ফুল হচ্ছে দোলনচাঁপা। আর এইগুলোই আজ এসেছে। এটা নিশ্চয়ই তার পাগল বোনটার কাজ হবে। মেয়েটা কলেজ থেকে ফেরার পথে দোলনচাঁপা ফুল দেখলেই তার জন্য একটা হলেও নিয়ে আসবে। এমনটা ছোটবেলা থেকেই করে ছায়া। এখন হয়তো তারা দুবোনে একে অপরের থেকে দূরে আসে, তবে তাদের ভালোবাসা আজও আগের মতোই রয়ে গেছে। আলো আর কিছু না বলে হাসিমুখে ফুলের বুকেটা নিয়ে নিল।
সকাল সকাল সারপ্রাইজ গিফট ওরফে প্রিয় ফুল পেয়ে মুহূর্তেই মনটা ফুরফুরে হয়ে গেল। গতকাল রাতে মেয়েটার কথা রাখার জন্য হয়তো আজ এইগুলো পাঠিয়েছে বড় আপুকে খুশি করার জন্য। ডেলিভারি ম্যান চলে যেতেই আলো বুকেটা দুহাতে ধরে রুমে নিয়ে গেল। নতুন দিনের নতুন সকালের অনেক শুভেচ্ছা আমার ময়না পাখি। আশা করছি আজকের এই দিনটা আমার কাছে যতটা খুশির, ঠিক তার চেয়ে বেশি তোমার কাছেও। আফটার অল আজকের এই তারিখেই আমরা একে অপরের ভালোবাসায় আটকে ছিলাম। তুমি নিশ্চয়ই ভুলে যাওনি? আমি জানি তুমি আজও আমাকে ততটাই মিস করো যতটা আগে করতে। কিন্তু তুমি এখন পরিস্থিতির শিকার। যাই হোক, হ্যাপি টু ইয়ার লাভ অ্যানিভার্সারি জান। তোমার এই দিনটা সুখের হোক। আই হোপ আমার তরফ থেকে পাঠানো ছোট্ট গিফটটা তোমার খুব পছন্দ হয়েছে। রঙিন কাগজের মাঝে লেখা ছোট্ট চিরকুটটা পরে আধারের দুই ভ্রুয়ের মাঝে 4টে ভাঁজ পড়ল। সে তো গিয়েছিল দাদাজানকে নিয়ে আসতে। তাহমিনা খান আরও কিছুদিন থাকবেন উনার বাপের বাড়িতে। আধার যখন ফিরে এল তখন দরজার চৌকাঠের কাছে পড়ে থাকা লাল পেপার দেখে থেমে যায়। কৌতূহলবশত ওটা হাতে তুলে নিয়ে ভাঁজ খুলে একবার নজর বুলিয়ে নেয়। তখনই উপরোক্ত বাক্যগুলো চোখের সামনে জ্বলজ্বল করে ওঠে। কিসের কাগজ এইডা নানুভাই? শোভহান খানের কথা শুনে আধার চিরকুটটা প্যান্টের পকেটে রেখে শান্ত গলায় বলল, তেমন কিছু না দাদাজান। তুমি এসো। শোভহান খান তেমন মাথা না ঘামিয়ে ভেতরে প্রবেশ করলেন। আধার আশেপাশে না তাকিয়ে সোজা দোতলায় উঠে গেল। রুমে ঢুকতেই তার পা জোড়াস্লথ হয়ে যায়। আলো সোফায় বসে থেকে চোখ বুজে কোলে রাখা দোলনচাপার সুবাস নিচ্ছে প্রাণ ভরে। ঠোঁটের কোণে এক চিলতে হাসির রেখাও উকি দিচ্ছে। মেয়েটা কিছুক্ষণ ফুলের মিষ্টি ঘ্রাণ নিয়ে আলতো করে চোখ মেলে তাকায়। মুচকি হেসে নরম হাতে ফুলগুলো ছুঁয়ে দিল। একটা ফুল নিজের কানের পাশেও গুজে রেখেছে। আলো একসময় খেয়াল করল আধার স্যার এসেছে। তাই সে উঠে কাছে গিয়ে দুহাতে ফুলগুলো সামনে মেলিয়ে ধরে জানতে চাইল, ফুলগুলো সুন্দর না স্যার? আধার ছোট্ট করে জবাব দিল, হু। আলো একগাল হেসে বলল, উমন দেখতে হবে না কে পাঠিয়েছে গি। কে পাঠিয়েছে? স্পেশাল কেউ। বলব না আপনাকে গি। আলো মুখ ভেঙচি কেটে সামনে থেকে সরে গেল। টি টেবিলের উপর ফুলদানিতে সুন্দর করে সাজিয়ে রাখল। আধার কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে চুপচাপ আলমারি খুলে নিজের পোশাক নিয়ে ওয়াশরুমে চলে যায়। আলো ফুরফুরে মনে চটজলদি সকালের নাস্তা তৈরি করে নিল। ততক্ষণে শেফালি চাচিও চলে এসেছেন। নানুভাই, হঠাৎ করে না খেয়ে কোথায় যাচ্ছ? এসো আগে নাস্তা করে নাও। আধার স্যুটবুট পরে রেডি হয়ে বেরিয়ে যাচ্ছিল। তখন ডাইনিং টেবিল থেকে শোভহান খান নাতির উদ্দেশ্যে কথাগুলো বলে। আধার পিছনে ফিরে শান্ত গলায় বলল, বাড়ির খাবার খেতে খেতে বোর হয়ে গেছি দাদাজান। একবার ইচ্ছে করে না খেতে। আমি বরং বাহিরে খেয়ে নিব, তুমি চিন্তা করো না। এখন আসছি। নাতির কথা শুনে শোভহান খান থমথমে মুখে নাত বউয়ের দিকে তাকায়। মেয়েটা কেমন করে ফ্যালফ্যাল চোখে মানুষটার গম্ভীর মুখের দিকে চেয়ে আছে। হয়তো একটু আগের বলা অপ্রত্যাশিত বাক্যগুলো বোঝার চেষ্টা করছে। আজ পুরো দিনটা অদ্ভুত কাটল আলোর কাছে। তবে সে অত পাত্তা দিল না। মাঝরাতে হঠাৎ পেটের ব্যথায় ঘুম ভেঙে গেল মেয়েটার। চোখমুখ কুঁচকে পেট খামচে ধরে উঠে বসল। তার পাশেই আধার স্যার উদম পিঠে উবুর হয়ে বালিশের মাঝে মুখ গুজে পুরুষালী ভঙ্গিতে ঘুমাচ্ছে। আলো ঘুমু ঘুমু চোখে কিছুক্ষণ তাকিয়ে থেকে ওয়াশরুমে চলে গেল। একটু পর বেরিয়ে এসে আলমারি খুলে কিছু একটা খুঁজতে লাগল। কিন্তু পেল না তার কাঙ্ক্ষিত জিনিসটা। আলো চিন্তিত হয়ে নিজের কপাল চেপে ধরল। ঘাড় ঘুরিয়ে দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখে 2:30 বাজে। এখন সে কি করবে? এইদিকে পেটের ব্যথাটা ক্রমশই বেড়ে চলেছে। আলো ভাবল স্যারকে ডেকে তার সমস্যার কথা বলবে। কিন্তু পরক্ষণে আবার সিদ্ধান্তটা চেঞ্জ করে নিল। মানুষটাকে বলে কি হবে? এত রাতে কি সামান্য তার জন্য ফার্মেসিতে যাবে? উহু, মোটেও না। উল্টো দেখা যাবে এটা নিয়েও তাকে কথা শুনিয়ে দিয়েছে। তাই সে মুখে কুলুপ এঁটে থাকল। সময়ের সাথে সাথে আলোর অবস্থা খারাপ হয়। সে এই অসহনীয় পেটের ব্যথা একটুও সহ্য করতে পারে না। ফলস্বরূপ এক হাতে পেট ও অন্য হাতে মুখ চেপে ধরে ওয়াশরুমের দরজার সামনেই হাঁটু গেড়ে বসে পড়ল। এবং নীরবে কেঁদে দিল। ঘুমের ঘোরে মেয়েলি কণ্ঠে মৃদুস্বরে গোঙানির আওয়াজ পাওয়া মাত্রই চোখের ঘুম ছুটে গেল আধারের। সে তড়াক করে মাথা তুলে বামপাশে তাকায়। ড্রিম লাইটের আবছা আলোয় দেখা যাচ্ছে অদূরে বসে থাকা মেয়েটি কাঁদছে। আধার কপাল কুঁচকে উঠে গেল। কাঁদছে কেন?
স্যারের কণ্ঠস্বর শুনে আলো মাথা তুলে উপরে তাকায়। আধার দুহাত বুকে ভাঁজ করে গম্ভীর মুখে দাঁড়িয়ে আছে। আলো কান্না থামিয়ে নাক টেনে বলল, পপেট খুব ব্যথা করছে গিউ। আধার ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করল, কেন? আলো মাথা নিচু করে নিল। আধার তীক্ষ্ণ চোখে মেয়েটাকে পর্যবেক্ষণ করে নেয়। তারপর কিছু একটা ভেবে তপ্ত শ্বাস ফেলে ধীর কণ্ঠে বলল, কি লাগবে বলো উ? প্যাড অর পেইন কিলার গু? আধার আর দাঁড়ায় না। বিছানা থেকে টি শার্ট নিয়ে সোজা রুম থেকে বেরিয়ে যায়। মনে মনে খুব করে চাইল এত রাতে যেন একটা হলেও ফার্মেসির দোকান খোলা থাকে। বেশ কিছুক্ষণ পর আধার ফিরে এল। আলোর সামনে জিনিসপত্র রেখে বলল, নাও উ। আলো সামনে তাকাতেই আহাম্মক বনে গেল। এই বেকুব লোকটা পুরো দোকানের প্যাড তুলে এনেছে। সে হা করে স্যারের দিকে তাকায়। মেয়েটাকে এইভাবে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে আধার চোখমুখ কুঁচকে বিরক্তিতে বলল, হোয়াট? এইগুলো কয় বছরের জন্য নিয়ে এসেছেন? আর আমি এতগুলো কি করব? আই ডোন্ট নো। বলেই আধার বড় বড় পা ফেলে রুম থেকে বেরিয়ে গেল। আলো কিছুক্ষণ থম মেরে বসে থেকে ওয়াশরুমে চলে যায়। এত রাতে স্যুপ কোথায় পেলেন স্যার? আলো ফ্রেশ হয়ে এসে বিছানায় আতশোয়া হয়ে বসে থেকে ব্যথা হজম করছিল। তখন খেয়াল করে আধার স্যার একটা ট্রে নিয়ে প্রবেশ করছে। পাশে থাকা টি টেবিলের উপর ট্রে রাখতেই দেখতে পেল ধোয়া ওঠা গরম গরম চিকেন স্যুপ ও হট ব্যাগ। এটা দেখে বেশ অবাক হয়ে উপরোক্ত বাক্যটি জিজ্ঞেস করে। আধার সামনে বসতে বসতে জবাব দিল, তোমার এক্স বয়ফ্রেন্ডের রেস্টুরেন্ট থেকে নিয়ে এসেছি গ। আলো সরু চোখে তাকায়। মনে মনে বিড়বিড় করে বলল, এক্স কেন? একটা যদি বয়ফ্রেন্ডের বুকি থাকত তাহলে আপনার দেমাগ সহ্য না করে কবেই পালিয়ে যেতাম। বাট আফসোস, এই আমিটার কপালে আপনার মতো খট্টাস বদমাইশকেই জুটতে হল। এখন না পারছি গিলতে আর না পারছি উগলে ফেলতে। পুরো জীবনটাই আমার লাস্ট প্রজেক্ট উ। হা করো উ। স্যারের কথা শুনে আলো ড্যাব ড্যাব করে চায়। মানুষটা তার তলপেটে হট ব্যাগ রেখে মুখের সামনে চামচে করে স্যুপ ধরে আছে। ওষুধ খেতে যত লেট করবে তত কষ্ট পাবে মিস। কালো উ। আলোর একটা প্রশ্ন জিজ্ঞেস করতে খুব ইচ্ছে করল, আমার কষ্টে আপনার কি স্যার? আমি কে হই? তবে জিজ্ঞেস করতে পারল না, কারণ সেই অধিকার যে তার নেই। আলো কথা না বাড়িয়ে দুহাতে হট ব্যাগ পেটে চেপে ধরে ভদ্র মেয়ের মতো স্বামীর হাতে স্যুপ খেয়ে নিল। পুরোটা শেষ করে একগাল হেসে বলল, আপনার হাতের রান্না মাশাল্লাহ স্যার উ। আধার কিছু না বলে মেয়েটাকে পেইন কিলার খাইয়ে দিল। তারপর সবকিছু গুছিয়ে রেখে রুমের আলো নিভিয়ে শুয়ে পড়ল। অন্যদিকে বেচারি একা একা হাসফাস করতে লাগল। কারণ তার কিছুই ভালো লাগছে না। সবকিছু অসহ্য লাগছে। এই সময় নিজের বাড়িতে থাকলে সে এতক্ষণে মায়ের নয়তো বাবার বুকে মাথা রেখে নিশ্চিন্তে ঘুমাত। কিন্তু এখন সেটাও পারবে না। আলো কিছুক্ষণ ছটফটিয়ে স্যারের দিকে আর চোখে তাকায়। লোকটা কি আরামে ঘুমাচ্ছে, অথচ সে ব্যথায় মরছে। হঠাৎই আলোর মাথায় একটা বুদ্ধি এল। সে মনে মনে হেসে চোখ বুজে কিছু সময় ঘুমিয়ে থাকার ভান করল। তারপর পাশে উল্টে গিয়ে সোজা স্যারের বুকে মাথা রেখে মটকা মেরে পড়ে রইল। ধীরে ধীরে অনেকটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরেও স্যারের কোনো রিয়াকশন না পেয়ে আলো শব্দ করে শ্বাস ছাড়ল। যাক বাবা, লোকটা ঘুমিয়ে গেছে। না হলে তাকে দূরে ঠেলে দিত। আলো আনমনে হেসে স্যারের লোমহীন বুকের মাঝে একটু নাক ঘষাঘষি করল। এই মানুষটার শরীরের ঘ্রাণ মারাত্মক। সবসময় তাকে আকৃষ্ট করে এবং চুম্বকের মতো কাছে টানে। তাই তো ঘুমের ঘোরেও এই পচা বরটার সাথে লেপ্টে থাকে। এতে তার একটু অস্বস্তি হয় না, বরং ভালোই লাগে। যেগুলো জেগে থাকা অবস্থায় করতে পারে না সেগুলো তার ঘুম করে দেয়। হা হা হা। আলো আজ একটু বেলা করেই ঘুম থেকে উঠল। শরীর ভালো না থাকায় ভার্সিটিতে যাবে না ঠিক করল। ফ্রেশ হয়ে বেরিয়ে এসে বেলকনির দিকে পা বাড়ায়। আধার স্যার ভার্সিটির জন্য তৈরি হয়ে ওখানে দাঁড়িয়ে থেকে কারোর সাথে ফোনে কথা বলছে। সে মূলত রাতের জন্য ধন্যবাদ দিতে চায়। মানুষটা তার জন্য এত কিছু করল, অথচ সে বিনিময়ে কিছুই বলেনি। উনার তো এই ছোট্ট ধন্যবাদটা প্রাপ্য। যত দ্রুত সম্ভব আপনি ডিভোর্স পেপার রেডি করুন। আমি এদিকের ব্যাপারটা ম্যানেজ করে নিব গ। আধারের বলা বাক্যগুলো আলোর কর্ণধারে পৌঁছাতেই মস্তিষ্ক হঠাৎই থেমে গেল। সে অবিশ্বাস চোখে স্যারের পিঠের দিকে তাকিয়ে রইল। তার মানে মানুষটা তাকে ডিভোর্স দিতে চায়। কিন্তু কেন? প্রশ্নটা নিজেকে জিজ্ঞেস করতেই থমকে গেল আলো। সে তো এটার উত্তর জানে।
এই মানুষটা তাকে পছন্দ করে না, আর না ভালোবাসে। বিয়েও করতে চায়নি। তাহলে কেন এই অনাকাঙ্ক্ষিত সংসারের মাঝে থাকতে চাইবে? সেও তো ওই লোকটাকে একটুও পছন্দ করে না। প্রথম প্রথম ভেবেছিল ডিভোর্স দিবে, নয়তো পালিয়ে যাবে, কিন্তু পরিবারের কথা ভেবে এমন করার দুঃসাহস হয়নি। তারপর সে তো সবকিছুতে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছে। এই অনাকাঙ্ক্ষিত সংসারকে এক মুহূর্তের জন্য নিজের সংসার ভেবে বউয়ের দায়িত্ব পালন করে এসেছে। অথচ বোকা মেয়ে। সে যেগুলোকে আঁকড়ে ধরতে চেয়েছে সেগুলো তো কোনো কালেই তার ছিল না। একদিন না একদিন এমনটা হওয়ারই কথা ছিল। তবুও তার স্যারের মুখে ডিভোর্সের কথা শুনে এত খারাপ লাগছে কেন? তার তো খুশি হওয়ার কথা ছিল। অথচ অজানা ব্যথায় বুকটা পুড়ছে তার। আলো তাচ্ছিল্য হেসে ওখান থেকে সরে গেল। আড়ালে দীর্ঘশ্বাস ছেড়ে অস্ফুট স্বরে বলে উঠল, অবশেষে আমাদের বিনি সুতার সংসারটা এখানেই সমাপ্ত হল। বেস্ট অফ লাক স্যার। আপনার আগামী দিনগুলো খুব সুন্দর হোক এবং আলোয় ভরে উঠুক। আর আমি নামক এই অন্ধকারের কালো ছায়া চিরতরে মুছে যাক আপনার জীবনের পাতা থেকে। আজকাল আলোর সময়টা তেমন ভালো যাচ্ছে না। কিছু না কিছু অঘটন ঘটিয়ে বসে থাকছে। এই তো আজ ভার্সিটি থেকে দুপুরের দিকে বাড়িতে ফেরার পর রাইস কুকারে পানি গরম করতে দিয়েছিল। অথচ মেয়েটা ভুলে বিকেলে রান্নাঘরে গিয়ে দেখে সে আবার একটা আকাম করে বসে আছে। পুরো রাইস কুকার ফাঁকা। ভাগ্যিস কোনো দুর্ঘটনা ঘটেনি, নয়তো আজ পুরো খান ভিলা আগুনে জ্বলত। তাহমিনা খান এখানে থাকলে নিশ্চিত তার 14 গুষ্টি ধুয়ে দিত। ভার্সিটি বর্তিত আলো বাড়িতে সবসময় একা মনমরা হয়ে থাকে। খুব বেশি একাকিত্ব অনুভব করলে দাদাজানের কাছে গিয়ে গল্পর আসর খুলে বসে। সে আবার একা থাকতে পারে না। ছোটবেলা থেকে যৌথ পরিবারের মাঝে বড় হওয়া মেয়ে ও। বাড়িতে সারাদিন হৈ হৈ করতেই থাকত। তার সঙ্গ দিত ছায়া, মায়া ও রোহিত। বাড়ির বড়দের পিছনেও সবসময় লেগে থাকত। সবাইকে ভীষণ জ্বালাচ্ছে। কিন্তু এখানে এসে অজান্তেই খাঁচায় বন্দী হয়ে গেছে। আশেপাশে তাকিয়েও কাউকে খুঁজে পায় না। আগে স্যারের সাথে টুকটাক ঝগড়া করলেও এখন সেটাও করে না। হঠাৎই সবকিছু কেমন জানি পাল্টে গিয়েছে। এই একাকিত্ব তাকে ভেতরে ভেতরে কুরে মারছে। সে না পারছে সহ্য করতে আর না পারছে কাউকে কিছু বলতে। কারণ ওই মানুষটার থেকেও দূরত্ব বেড়ে চলেছে। তারা হয়তো একই ছাদের নিচে, একই বিছানায় থাকে। কিন্তু তাদের মধ্যে বিশালাকৃতির অদৃশ্য দেয়াল রয়েছে, যেটা চাইলেও ভাঙা অসম্ভব প্রায়। আলো শব্দ করে দীর্ঘশ্বাস ছাড়ল। তার এই নতুন জীবনটা একদম ভালো লাগছে না। দম বন্ধ হয়ে আসছে। এখানে কেউই তাকে ভালোবাসে না, শুধুমাত্র একজন ছাড়া, যে মানুষটার এক কথায় না জেনে শুনে বিয়ে করতে রাজি হয়েছে। অথচ এখন সেটাই খুব বাজেভাবে গলায় বিঁধে গিয়েছে। সে ছিল আকাশের মুক্ত পাখি, কিন্তু এখন হয়ে গেছে ঘরকুনো পাখি, যেটা তাকে তিলে তিলে ক্ষতবিক্ষত করছে। বারবার মনে হচ্ছে তার জীবনটা এমন না হলেও পারত। আজ বড্ড মনে পড়ছে নিজের হাসিখুশি ছোট্ট পরিবারকে। ইচ্ছে করছে সবকিছু ছেড়ে ছুঁড়ে কোথাও একটা পালিয়ে যেতে। তাহলে হয়তো একটু শান্তি পেত। আলো খোলা আকাশের নিচে দাঁড়িয়ে থেকে আবারও দীর্ঘশ্বাস ছাড়ল। ফোনটা নিয়ে একটা নাম্বারে ডায়াল করল। কিছুক্ষণ পর অপর প্রান্ত থেকে রিসিভ হতেই সে কানে গুজে ধীর কণ্ঠে বলে উঠল, শুনেছিলাম বিয়ের পর মেয়েরা পর হয়ে যায়। কিন্তু আমার বিশ্বাস ছিল আমি কখনো তোমাদের পর হব না। কিন্তু আফসোস, তোমরাও আমাকে পর করে দিলে বাবাগু। মতিউর রহমান অফিসে ছিলেন। সে সময় ভর সন্ধ্যা বেলা বড় মেয়ের ফোন কল পেয়ে কিছুটা অবাক হন। কারণ আলো সবসময় রাতে কিংবা সকালেই কল দেয়। তিনি আর সময় নষ্ট না করে তড়িঘড়ি করে কল ধরে কিছু বলতে যাবে, তখনই মেয়েটার কথা শুনে থমকে যায়। পর মুহূর্তে বললেন, তুমি আমাদের মেয়ে ছিলে, আছো এবং ভবিষ্যতেও থাকবে। তুমি কখনোই পর হবে না আমাদের কাছে গি। আলো কিছু না বলে চুপ করে থাকল। মতিউর রহমান চিন্তিত হয়ে শুধায়, ওখানে কিছু কি হয়েছে সোনা? কি হবে? কিছুই হয়নি খে। তাহলে তুমি হঠাৎ এমন কথা বলছো কেন? তোমাদের কথা খুব মনে পড়ছিল বাবা। কতদিন হলো তোমাদের দেখি না। তোমরা আমাকে ভুলে গেলেও কিন্তু আমি তোমাদেরকে প্রতিনিয়ত মিস করি। আচ্ছা, ভালো থেকো। আর হ্যাঁ, অফিস থেকে সাবধানে বাড়িতে ফিরবে। আমি রাখছি। আসসালামু আলাইকুম গ। বলেই আলো কল কেটে দিল। অন্যদিকে মেয়ের এমন ব্যবহারে বেশ অবাক হলেন মতিউর রহমান। ডাইনিংয়ে বসে থেকে শোভহান খান ও আধার খান ডিনার করছে।
আলো উনাদের খাবার সার্ভ করে দিচ্ছে। তাকেও খেতে বলা হয়েছিল কিন্তু সে খায়নি। বলতে গেলে তার খিদে নেই। দরজা থেকে ভেসে আসা কলিংবেলের শব্দ পেয়ে কপাল কুঁচকে গেল সবার। এত রাতে আবার কে এল? আলো তরকারির পাত্র টেবিলের উপর রেখে ধীর কণ্ঠে বলল, আমি দেখছি গু। একথা বলে সে বড় বড় পা ফেলে ড্রয়িংরুম পেরিয়ে দরজার কাছে যায় এবং দরজা খুলতেই অবাক হয়। বাবা তুমি? অসময়ে এখানে নিজের বাবাকে দেখে অস্ফুটস্বরে আলো জিজ্ঞেস করে। মতিউর রহমান বিস্ময়ে মেয়ের মলিন চেহারার দিকে তাকিয়ে রয়। তার আগের মেয়ের সাথে এই মেয়েটার চেহারা মেলাতে খুব কষ্ট হল বটে। আলো আগে থেকে পাটকাটি হলেও এখন আরও শুকিয়ে গেছে। চোখের নিচে হালকা ডার্ক সার্কেলও পড়েছে, চেহারা থেকে লাবণ্যতা হারিয়ে গেছে যেন। মতিউর রহমান নিজেকে সামলিয়ে মেয়ের মাথায় হাত রেখে আদুরে কণ্ঠে জিজ্ঞেস করলেন, আমাকে দেখে খুশি হওনি মামনি? আলো কিছু না বলে দুহাতে বাবাকে ঝাপটে ধরে বুকের মাঝে মুখ গুজে ফিসফিসিয়ে বলল, তোমাকে পেয়ে তোমার মেয়ে খুব খুশি হয়েছে বাবা। মতিউর রহমান হাসলেন। ততক্ষণে ড্রয়িংরুমে শোভহান খান ও আধার চলে এসেছে। বাবাকে কি বাহিরেই রাখবে নাতবু? ভেতরে নিয়ে এসো দাদাজানের কথা শুনে হুশ এল আলোর। সে আড়ালে চোখের পানি মুছে তড়িঘড়ি করে বাবাকে ছেড়ে বলল, এসো বাবা, ভেতরে এসো মতিউর রহমান ভেতরে এলেন। উনার পরনে ফর্মাল ড্রেস আপ। দেখেই বোঝা যাচ্ছে অফিস থেকে সোজা এখানেই এসেছেন। উনার পিছু পিছু ড্রাইভারও ভেতরে প্রবেশ করলেন। লোকটার দুহাত ভর্তি ফলমূল, মিষ্টি, শুকনো জিনিস ও আরও অনেক কিছু। সেগুলো টেবিলের উপর রেখে ড্রাইভার চলে গেল বাহিরে। তখন শোভহান খান বললেন, এত কিছু কেন নিয়ে আসতে গেলে? মেয়ের সুর বাড়িতে কি কখনো খালি হাতে আসা যায়? এটা তোমার মেয়ের আরেকটা বাড়ি। সেখানে এত ফর্মালিটি মেইনটেইন করতে হবে না মতিউর। আমরাই তো বিনিময়ে মতিউর রহমান হাসলেন। মেয়ের দিকে তাকিয়ে দেখে আলো হাসফাস করছে কিছু একটা বলার জন্য। আমার কাছে এসো মামনি আলো গুটি গুটি পায়ে এগিয়ে এসে বাবার পাশে বসল। মতিউর রহমান এক হাতে মেয়েকে জড়িয়ে ধরে ধীর কণ্ঠে বললেন, কিছু বলবে? আলো কপাল চুলকিয়ে বিড়বিড় করে বলল, এই সময় এখানে কেন বাবা? না মানে সব ঠিক আছে তো? তোমাকে দেখতে ইচ্ছে করছিল তাই এসেছি আলো কিছু না বলে মাথা নাড়াল। মতিউর রহমান আশেপাশে তাকিয়ে জানতে চাইলেন, তোমার শাশুড়িমা কোথায়? উনি উনার বাবার বাড়িতে গিয়েছে বাবাগ। শেফালি চাচি চানাস্তা নিয়ে এসে সামনে থাকা টেবিলের উপর রাখল। মতিউর রহমান শোভহান খানের উদ্দেশ্যে বললেন, বড় মেয়েটার বিয়ের তো অনেক দিন হয়ে গেল। আমরা সবাই ওকে খুব মিস করছি। তাই ভাবছিলাম আজ ওকে আমার সাথে নিয়ে যাব। সামনেই ওর পরীক্ষা। আমাদের ওখানেই না হয় থেকে পরীক্ষাটা দিক। পরীক্ষা শেষ হলে আবার এখানে ফিরে আসবে। এই কটা দিন ও আমাদের সাথে থাকলে আমরা খুব খুশি হতাম। আপনার কি মতামত? শোভহান খান থমথমে মুখে পাশে বসে থাকা নাতির দিকে তাকায়। উনার দৃষ্টি লক্ষ্য করে মতিউর রহমান মেয়ে জামাইয়ের উদ্দেশ্যে বললেন, আমার মেয়েকে এখন নিয়ে গেলে কি তোমার কোনো অসুবিধা হবে বাবা? আধার স্বাভাবিক গলায় বলল, আপনি আপনার মেয়েকে নিয়ে যাবেন, এতে আমার কেন অসুবিধা হবে? তার যতদিন ইচ্ছে ততদিন থাকুক আপনাদের ওখানে। এতে আমার কোনো অসুবিধা নেই আঙ্কেল মতিউর রহমান মনে মনে খুশি হলেন। এইদিকে আধারের মুখে আঙ্কেল সম্বোধন শুনে আলোর মনটা বিষাদে ভরে গেল। যেখানে সে এই বাড়িতে পা রাখতে না রাখতেই তাহমিনা খানকে খিমাগি বলে সম্বোধন করেছিল, সেখানে মানুষটা সবার সামনে কি নির্দ্বিধায় আঙ্কেল বলে ডাকল তার বাবাকে। আলো আড়ালে দীর্ঘশ্বাস ফেল। সে আজকাল একটু বেশি বেশি আশা করে বসে থাকে, যেটা কখনোই পূরণ হবার নয়। তুমি তোমার বাবার সাথে যেতে চাও নাতবু? দাদাজানের কথা শুনে আলো মাথা নাড়িয়ে শান্ত গলায় বলল, হ্যাঁ দাদাজান, আমি বাড়ি যেতে চাই শোভহান খান কিছুক্ষণ চুপ থেকে মুচকি হেসে বললেন, ঠিক আছে, তবে জলদি ফিরে আসবে কেমন? আলো মাথা নাড়িয়ে সম্মতি দিল। অথচ সে নিজেই জানে না আদৌ এখানে আর ফিরে আসবে কিনা। বাবা মেয়েকে রাতের খাবার খাইয়ে তবেই ছাড়লেন শোভহান খান। আলো রুমে এসে নিজের লাগেজ গুছিয়ে নিল। প্রয়োজনীয় জিনিস, বইপত্র ও হালকা পাতলা জামাকাপড় নিয়েছে। লাগেজের চেইন লাগানোর সময় বিপত্তি ঘটল। বই তোলার কারণে ফুলে ফেপে উঠেছে ব্যাগের ভেতরটা। সে চেপেচুপেও চেইন লাগাতে পারছে না। তখন খেয়াল করল তার সামনে থেকে লাগেজ উধাও।
আলো চট করে ঘাড় ঘুরিয়ে পাশে তাকিয়ে দেখে আধার স্যার চেইন লাগিয়ে দিচ্ছে। আলো কিছু না বলে চুপচাপ ওয়াশরুমে চলে গেল। একটু পর ফ্রেশ হয়ে বেরিয়ে এসে তৈরি হয়ে নিল। পিছনে ফিরতেই আধার একটা ক্রেডিট কার্ড সামনে বাড়িয়ে দিয়ে বলল, এটা রাখো। কেন? হাত খরচের জন্য। আলো তাচ্ছিল্যের সুরে বলল, যেখানে মানুষ হিসেবে আপনাকে পাওয়ার অধিকারটাই আমার নেই, সেখানে আপনার অর্থ বা অন্য কিছু গ্রহণ করার প্রশ্নই আসে না। ভালো থাকবেন, নিজের ও সবার খেয়াল রাখবেন। আসছি। বলেই আলো আর না দাঁড়িয়ে চুপচাপ লাগেজ নিয়ে চলে গেল। আর আধার থমথমে মুখে ওখানেই দাঁড়িয়ে রইল। ঠিকমতো ঔষধ খাবে দাদাজান। আমার জন্য একটুও মন খারাপ করবে না। আর না তো চিন্তা করবে। আমি তাড়াতাড়ি ফিরে আসার চেষ্টা করব। তোমার যদি আমার কথা খুব মনে পড়ে তাহলে টুপ করে চলে আসবে আমার কাছে। আমি 3 বেলায় তোমাকে ভিডিও কল করব। আর তেলমশলা জাতীয় বেশি খাবার একদম খাবে না। মিষ্টিও কম কম খাবে। শরীর খারাপ করলে কিন্তু আমি আর কথা বলবো না তোমার সাথে। আমি চাই আমার দাদাজান সবসময় ফিটফাট থাকুক। নয়তো মেয়েরা পটবে কিভাবে? আলো বাহিরে এসে দাদাজানের পাশে বসে একনাগাড়ে কথাগুলো বলে। শোভহান খান হেসে মেয়েটার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, ঠিক আছে, সব মানব। আর তুমিও নিজের খেয়াল রাখবে। কোনো সমস্যা হলে অবশ্যই জানাবে তোমার দাদাজানকে। আলো একগাল হেসে দাদাজানকে জড়িয়ে ধরে টুপ করে গালে চুমু খেয়ে বলল, লাভ ইউ দাদাজান। শোভহান খান মুগ্ধ চোখে তাকিয়ে থেকে মেয়েটার কপালে ঠোঁট ছুঁয়ে ফিসফিসিয়ে বললেন, তোমার পথ চেয়ে কিন্তু আমি অধীর আগ্রহে বসে থাকব নাতবু। আশা করছি আমার এই অপেক্ষার প্রহর তাড়াতাড়ি শেষ হবে। তুমি আমাকে কখনো নিরাশ করবে না, কেমন? ইনশাআল্লাহ দাদাজান। তোমার আলো কখনোই তোমাকে কষ্ট দিবে না। শোভহান খান মুচকি হেসে মাথায় হাত বুলিয়ে আদর করে দিলেন। আলো হাসি মুখে বিদায় নিয়ে বাবার সাথে চলে গেল। গাড়িতে বসার পর জানালা দিয়ে মাথা বের করে বাড়িটাকে দেখে নিল। ভেবেছিল আধার স্যার তাকে এগিয়ে দিতে আসবে। কিন্তু মানুষটার কোনো অস্তিত্বই দেখতে পেল না। আলো দীর্ঘশ্বাস ছাড়ল। ততক্ষণে গাড়িটা নিজ গতিতে চলতে শুরু করে দিয়েছে। তবুও মেয়েটা এখনও চেয়ে আছে পিছনে ফেলে আসা তার অনাকাঙ্ক্ষিত ছোট্ট সংসারের প্রাণে। যতদূর পর্যন্ত দেখা গেল ঠিক ততদূর পর্যন্ত অপলক নয়নে তাকিয়েছিল। আজ থেকে মানুষটা নিশ্চয়ই শান্তিতে থাকবে। দিনের বেলাতেও কেউ জ্বালাবে না, আর রাতের বেলাতেও কেউ ঘুমের ঘোরে কাছে গিয়ে বিরক্ত করবে না। আলো ফিচেল হেসে মাথা ভেতরে ঢুকিয়ে বাবার কাঁধে মাথা রেখে চোখ দুটো বুজে নিল। খান বাড়ির সামনে থেকে তাদের গাড়িটা অদৃশ্য হলেও দোতলার রুমের বারান্দায় দাঁড়িয়ে থাকা এক মানবের ছায়া এখনও স্পষ্ট। বহুদিন পর নিজ বাড়িতে এসে প্রাণভরে শ্বাস টেনে নিল আলো। এখন কিছুটা হলেও মনটা হালকা লাগছে। ছোট বোনের সাথে নিজের রুমে এসে ধপ করে বিছানার উপর বসল। মায়া ফলের জুস নিয়ে এসেছে। মেয়েটা এবার জেএসসি দিবে। তাদের বাড়ির ছোট সদস্যও। আপু নাও। আলো মুচকি হেসে মায়ের হাত থেকে জুসের গ্লাসটা নিল। ছায়া বড় আপুর হাত খেয়াল করে অবাক কণ্ঠে বলল, তোমার হাতে কি হয়েছে আপু? আলো জুস খেতে খেতে নিজের হাত দুটো দেখে ধীর কণ্ঠে বলল, সংসার করতে গেলে টুকটাক এমন ছ্যাঁকা খেতে হয় গি। দুলাভাই তোমার সাথে এল না কেন আপু? উনি ব্যস্ত মানুষ। এত সময় আসে নাকি উনার? ছায়া কিছুক্ষণ চুপ থেকে আওড়ায়, তুমি অনেক শুকিয়ে গেছ আপু গু। আলো হেসে বলল, নতুন পরিবেশে নিজেকে মানিয়ে নিতে কিছুটা সময় লাগবেই। যাই হোক, অনেক রাত হয়ে এসেছে। তোরা গিয়ে ঘুমিয়ে পড়। আমিও ঘুমাবঘু। ছায়া আর মায়া মাথা নাড়িয়ে চলে গেল। আলো কিছুক্ষণ চুপ করে বসে থেকে ফ্রেশ হয়ে এসে রুমের লাইট নিভিয়ে শুয়ে পড়ল। আলেয়া রহমান রুমে এসে দেখলেন উনার স্বামী রকিং চেয়ারে বসে থেকে কিছু একটা ভাবছেন। তিনি এগিয়ে এসে জানতে চাইলেন, কি হয়েছে? আপনাকে এত চিন্তিত লাগছে কেন? সব ঠিক আছে? মতিউর রহমান জোরে শ্বাস ফেলে বললেন, সবকিছু ঠিক থেকেও যেন কিছু একটা ঠিক নেই গি। কোনো সমস্যা হয়েছে? আমার মেয়েটা ওখানে ভালো নেই আলেয়া। একটুও ভালো নেই গি। স্বামীর মুখে এমন কথা শুনে আলেয়া রহমান চমকে উঠলেন। উদ্বিগ্ন কণ্ঠে বললেন, এসব কি বলছেন আপনি? মেয়েটা ওখানে ভালো নেই মানে? তাহলে কি আধার এখনও বিয়েটা মেনে নেয়নি? উহু কি? আলেয়া আতকে উঠলেন। এখন কি হবে? মতিউর রহমান চেয়ারে মাথা ঠেকিয়ে দুচোখ বুজে দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, জানি না।
তবে এইটুকু বুঝতে পারছি মেয়েটার ভালো করতে গিয়ে অজান্তেই মরীচিকার মাঝে ফেলে দিয়েছি। যেখানে থাকাটাও কষ্টকর এবং বের হয়ে আসাটাও আরও বেশি কষ্টকর। মামার বাড়িতে এসে আজ দিয়ে 1 সপ্তাহ হল। আলো সবকিছু ভুলে নিজের মতো জীবন উপভোগ করছে। সে আবার অহেতুক কিছু নিয়ে নিজেকে কষ্ট দিতে বা চিন্তায় ডিপ্রেশনে যেতে মোটেও ইচ্ছুক নয়। তার কাছে সবার আগে নিজেকে খুশি রাখা। কারণ সে নিজেকে প্রচুর ভালোবাসে। কেউ তাকে পছন্দ করে কিনা করে না, এতে একটুও মাথা ব্যথা নেই। তবে মাঝে মধ্যে মনটা বেইমানি করে তার সাথে, যেটা ভীষণ বিরক্তিকর। আলো নীল সমুদ্রের জলে নগ্ন পায়ে হেঁটে চলেছে তার মামার বাড়ি কক্সবাজারে হওয়ার সুবাদে এখানে এলেই সমুদ্রবিলাস করতে পারে। এর জন্য তার পছন্দের জায়গা হচ্ছে মামার বাড়ি। তাই তারা 4 ভাইবোনে চলে এসেছে ঘুরতে। একদিনে ওই বাড়ির লোকজনের মধ্যে শুধু দাদাজানের সাথেই কথা হয়েছে। এছাড়া আর কারোর সাথেই কথা হয়নি। আলো একবার ভেবেছিল স্যার নামক স্বামীকে কল দিবে। কিন্তু তার কাছে তো মানুষটার নাম্বারই নেই। সে চাইলে অন্য কারোর থেকে নিতে পারত, কিন্তু নেয়নি। যে মানুষটা তাকে ভুলে গিয়েছে সেখানে আগ বাড়িয়ে ফোন আলাপ করা মানায় না। যে যার মতো ভালো থাকুক। এই আপু, দাঁড়াও। পিছন থেকে ছোট বোনের চিল্লানির আওয়াজ পেয়ে ঘাড় ঘুরিয়ে তাকায় আলো। অদূর থেকে ছায়া আর মায়া দৌড়ে আসছে। সে আশেপাশে তাকিয়ে দেখে এক জায়গায় রোহিত ভাইয়া দাঁড়িয়ে থেকে ফোনে কথা বলছে। আর তার পাশে গুটিসুটি হয়ে দাঁড়িয়ে আছে মেঘলা আপু। এই অসময়ে পানিতে ভেজার প্ল্যান করেছ নাকি? বাবা আসার সময় পইপই করে নিষেধ করেছে সমুদ্রের পানিতে বেশি গোসল না করতে। কিন্তু তুমি তো পারলে 3 বেলায় পানিতে ভিজোগ। ছায়ার কথা শুনে আলো বলল, বেশি পকপক না করে চল, কাকড়া খাবো। ছায়া আর মায়া মাথা নাড়িয়ে সম্মতি দিল। তারা 3 বোন এগিয়ে গেল রোহিতদের কাছে। তারপর একটু ঘোরাঘুরি, খাওয়া-দাওয়া করে বাড়িতে ফিরে গেল। এই আলো, তোর বরটা কি তোকে একটুও মিস করে না? ডিনার শেষে অন্ধকার রুমে বসে থেকে ল্যাপটপে মুভি দেখছিল সবাই মিলে। তখন মেঘলা আলোর উদ্দেশ্যে ফিসফিসিয়ে কথাটি বলে। মামাতো বোনের কথা শুনে আলো আইসক্রিম খেতে খেতে জিজ্ঞেস করল। হঠাৎ এই প্রশ্ন? না মানে, এতদিন হয়ে গেল বউ বাইরে আছে। অথচ মানুষটা একবারের জন্যও তোকে কল দিল না। সব ঠিক আছে তো? আলোর খাওয়া থেমে গেল। বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এল। আসলেই কি সবকিছু ঠিক আছে? উহু, নেই তো। কিছুই ঠিক নেই। তার সবটাই এখন এলোমেলোর পথে। আবছা আলোর মাঝে মেয়েটার মলিন চেহারা খেয়াল করে রোহিত মেঘলার মাথায় চাটি মেরে বলল, তোর এই বোচানাকটা সব বিষয়ে না গলালে হয় না? মেঘলা মার খেয়ে বিড়বিড় করে বলল, আমি আবার কি করলাম? পরে বুঝাচ্ছি তুই কি করেছিস। এখন মুখ বুজে চুপচাপ মুভি দেখ, নয়তো ঘাড় ধরে বের করে দিব বেয়াদবু। মেঘলা ছলছল চোখে তার বড় ভাইয়ের দিকে তাকায়। মাহিন ঠোঁট কামড়ে হেসে বলল, জানিস তো ও কেমন। চুপচাপ মুভি দেখু। মেঘলা কিছু না বলে মুখ ফিরিয়ে নেয়। অন্যদিকে ছায়া আর মায়া ঘুমে ঢুলছে। তখন বাজে রাত 1টা। মুভি দেখা শেষে যে যার মতো চলে যায়। মায়া মেঘলার রুমে থাকে এবং ছায়া তার আপুর রুমে থাকে। শুনুন। রোহিত রান্নাঘরে এসেছিল ফ্রিজ থেকে পানির বোতল নিতে। পানি খেতে খেতে পিছনে ফিরতেই দেখতে পায় মেঘলা দাঁড়িয়ে আছে। পরনে লং টি-শার্ট, প্লাজো ও গলায় ওড়না পেঁচিয়ে রাখা। এবার অনার্স 3য় বর্ষের ছাত্রী। বেবি ফেসের জন্য বয়স বোঝা দেয়। হাইট তার ঠিক বুক পর্যন্ত হবে মেবি। রোহিত কিছুক্ষণ মেয়েটাকে পর্যবেক্ষণ করে পাশ কাটিয়ে চলে যেতে লাগল। তখন পিছন থেকে মিহি কণ্ঠে ডেকে ওঠে মেঘলা। রোহিত থেমে গিয়ে গম্ভীর কণ্ঠে বলল, বল। মেঘলা দুহাত কচলাতে ধীর কণ্ঠে বলল, না মানে আসলে আপনি এই বিয়েতে মন থেকে রাজি হয়েছেন? আজকাল তুই কিন্তু একটু বেশিই কথা বলছিস গি। মেঘলা কিছুক্ষণ চুপ থেকে শান্ত গলায় বলল, দেখুন আমি একটুও চাই না আপনি শুধুমাত্র আপনার পরিবারের কথা ভেবে আমাকে বিয়ে করুন। আপনি যদি এই বিয়েতে রাজি না থাকেন তাহলে প্লিজ বলে দিন। আমি আর এসব নিতে পারছি না গি। কথাগুলো বলতে বলতে মেঘলার চোখ দুটো ভরে উঠল। এই মানুষটা কেন তার ভালোবাসা বুঝতে পারে না? সে যে এই লোকটাকে প্রচুর ভালোবাসে। তাই তো বেহায়ার মতো বাবার কাছে আবদার করেছিল এই মানুষটাকে নিজের জীবনসঙ্গী হিসেবে। তারপর 2 পরিবার বসে আলাপ আলোচনা করে তাদের বিয়েটা ঠিক করল। আর 3 মাস পর তাদের বিয়ে।
কিন্তু সে চেয়েও খুশি হতে পারছে না এই লোকটার অদ্ভুত বিহেভিয়ারের জন্য। সবসময় তাকে দূর দূর করে। তাই আজ মনে সাহস জুগিয়ে কথা বলতে এসেছে। কারণ সে চায় না বিয়ের পর কোনোরকম অশান্তি হোক। রোহিত কাউন্টারের উপর বোতল রেখে পিছনে ফিরে মেঘলার দিকে এগিয়ে যেতে যেতে বলল, তোর কেন মনে হচ্ছে আমি এই বিয়েতে মন থেকে রাজি না? কারণ আপনি আমাকে মোটেও পছন্দ করেন না। একটু সুযোগ পেলেই বকাবকি করেন, নয়তো মারেন। ঠিক আছে, এখন থেকে না হয় তোকে শুধু আদরই করব। চলবে? হু। অন্যমনস্ক হয়ে জবাব দিতেই মেঘলার চোখ দুটো বড়বড় হয়ে গেল। সে তড়াক করে মাথা তুলে উপরে তাকাতেই এক জোড়া শক্তপোক্ত হাত এসে তার কোমর এবং ঘাড় চেপে ধরে কাছে টেনে নিল। মেঘলা বিস্ময়ে ফ্যালফ্যাল করে তাকায় রোহিতের ঘোর লাগা চোখের দিকে। সে কিছু বলতে যাবে তখনই তার ঠোঁট জোড়া শক্ত করে আঁকড়ে ধরল রোহিত। মেয়েটা এক মুহূর্তের জন্য থমকে যায়। পরক্ষণে দুহাতে প্রিয় মানুষটার মাথার পিছনের চুলগুলো খামচে ধরে আবেশে আঁখি জোড়া বুজে নিল। তার চোখের কুর্নিশ বেয়ে 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। তবে এটা কষ্টের নয়, বরং সুখের। কারণ সে তার সকল প্রশ্নের সঠিক উত্তর পেয়ে গেছে আজ। ফোনের ককর্ষ শব্দে আলোর কাঁচা ঘুম ভেঙে যায়। সে সবেমাত্র শুয়েছিল। অথচ ঘুম ধরতে না ধরতেই উবে গেল। আলো একরাশ বিরক্তিতে পাশে থাকা টি-টেবিল হাতরে নিজের ফোনটা নিয়ে কল রিসিভ করে কানে ধরে ঘুমু ঘুমু কণ্ঠে বলল, আসসালামু আলাইকুম। কে বলছেন? অপর প্রান্ত থেকে কেউ কিছু বলল না। আলো জোরে শ্বাস নিয়ে বলল, কথা যখন বলবেনই না, তখন অযথা রাত বিরেতে কল দিয়ে একটা মেয়েকে ডিস্টার্ব করেন কেন? এবারেও নিশ্চুপ। আলো কল কেটে দিল। কিন্তু আবারও ফোন এল। হ্যালো? কে বলছেন? শালার ঘরে বেয়াদব শালা, আমার সুন্দর ঘুমটা নষ্ট করে এখন বোবার ভান ধরে থাকা হচ্ছে। তোর কপালে বোবা বু জুটবে দেখিস। বলেই খট করে লাইন কেটে দিল আলো। ফোনটা রেখে চোখ বুজে ঘুমানোর চেষ্টা করল। কিন্তু পর মুহূর্তে আবারও কল এল। আলো দাঁত কিরমির করে কলটা রিসিভ করে কানে গুজে বলল, এই ভাই, আপনার সমস্যা কি? কিছু বলার থাকলে বলুন, নয়তো আমাকে ঘুমাতে দিন। না হলে আপনার নামে মামলা ঠুকে দিব। তখন জেলে বসে থেকে শক্ত রুটি চিবোতে চিবোতে মেয়েদের মাঝরাতে ফোন দিয়ে বিরক্ত কইরেন। অপর প্রান্ত থেকে শুধু ভারী নিঃশ্বাসের শব্দ শোনা গেল। আলোতপ্ত শ্বাস ছেড়ে কেটে দিল। ফোন সাইলেন্ট করতে যাবে তখনই খেয়াল করল, আবার কল এসেছে অচেনা নাম্বার থেকে। আলো একটু সময় নিয়ে রিসিভ করে কানে গুজে চুপ করে থাকল। তারপর বিড়বিড় করে বলল, আই অ্যাম নট সিঙ্গেল। আমার স্বামী, বাচ্চাকাচ্চা সব আছে। আমাকে লাইন মেরে কোনো লাভ নেই। উল্টো আপনারই ক্ষতি হবে। আমার বরটা 1 নাম্বারের সাইকো। উনি যদি জানতে পারে আপনার জন্য আমার ঘুম নষ্ট হয়েছে, তাহলে শিওর আপনার ঘুম কেড়ে নিবে, তাও সারা জীবনের জন্য। তাই বলছি, ভালো হয়ে যান। আবার যদি কল দেওয়ার চেষ্টা করেন, তাহলে আপনি ছাগলের 3 নাম্বার ব্রেনলেস ছাও। গল্প ভালো লেগে থাকলে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরের পর্ব পোস্ট করার সাথে সাথে আপনি পেয়ে যান।